আন্দোলনকারীদের টোকাই বলে ব্যঙ্গ করা সে জ্যোতির চাকরি হারালেন। জানাবো শীর্ষ পুলিশ কর্মকর্তারা কি দেশ ছেড়েছেন। 5ই আগস্টের পর আওয়ামী লীগ আবারও ব্যর্থ হয়েছে বললেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো আশুলিয়ায় নিহত শ্রমিকের পরিবার পাবে 13 লাখ টাকা বলছেন শ্রম উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনকারীদের টোকাই বলে ব্যঙ্গ করা সেই জ্যোতি চাকরি হারালেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের টোকাই বলে ব্যঙ্গ করা অভিনেত্রী জ্যোতিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিল্পকলা একাডেমি। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও 4 জন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। 2023 সালে 13 মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি 2 বছরের চুক্তিতে একাডেমি গবেষণা প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। ফেসবুকে অব্যাহতি প্রজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। জ্যোতি বলেন, 1.5 বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে যারা ঋদ্ধ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সরব ছিলেন তিনি। ছাত্র জনতার উপর দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে তাকে। শীর্ষ পুলিশ কর্মকর্তারা কি দেশ ছেড়েছেন। সারা দেশে পর্যন্ত পুলিশের সাবেক 3 আইজি সহ 184 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে জিএমপি 99 জন। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া অন্তত 1 ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিস মিলছে না। এর মধ্যে জানা যাচ্ছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগের তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরও অন্তত 4 জন। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ফোন ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেছিলেন, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সঙ্গে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন। তবে পুলিশ সূত্র বলছে, আত্মীয়ের বাসায় উঠলেও দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে সুযোগ বুঝে দেশ ছাড়েন তিনি। এতে তাকে সহযোগিতা করেন পুলিশের বর্তমান ও সাবেক কিছু কর্মকর্তা। তবে এসব বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে যার দেশ ত্যাগ সম্পর্কে নিশ্চিতভাবে জানা গেছে তেমন একটি ঘটনা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল আলমের। গত 18 সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত 10:30টার দিকে মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 5ই আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত। 4 আগস্টে রাজধানীর পল্টনে হোটেল লিভিং এর সামনে হামলা হত্যার ঘটনায় এ মামলা করা হয়। সেই মামলার 37 নম্বরে আসামি সাবেক ট্যুরিস্ট পুলিশ প্রধান রেজাউল আলম। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে রেজাউলের পালিয়ে যাওয়া 2 দিন পর চেষ্টা করেও দেশে ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, এমনটাও জানা গেছে। এছাড়া আগস্টের মাঝামাঝিতে দেশের পূর্বাঞ্চলের আরেকটি জেলার সীমান্ত দিয়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ ও বিপ্লব কুমার সরকার। জানা গেছে তারা ভারতে আশ্রয় নিয়েছেন। কাজে যোগ দেননি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মেহেদী হাসান ও লিটন কুমার দাস। তাদের অবস্থান সম্পর্কে কোনো সূত্র নির্ভরযোগ্য খবর জানাতে পারেনি। পুলিশের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তা এখনো কর্মস্থলে উপস্থিত রয়েছেন। পুলিশ সদর দপ্তর বলছে এমন সদস্যের সংখ্যা 187 জন। অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা, যারা দেশ ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। গুরুতর অভিযোগ থাকায় এমন কর্মকর্তাদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের বিশেষ শাখা সহ গোয়েন্দা সংস্থাগুলোর অপেশাদার আচরণের কারণে তারা দেশ ছাড়তে পেরেছেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি এনামুল হক সাগর বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান জানতে আমরা চেষ্টা চালাচ্ছি এবং যে 187 জন পুলিশ সদস্য বিভিন্ন কারণে এখনো অনুপস্থিত তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে।
পুলিশ সদর সূত্রে আরো জানা গেছে, কোনো পুলিশ কর্মকর্তা টানা 40 কর্মদিবস কাজে যোগ না দিলে তাদের নিখোঁজ ধরে নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বেশ কিছু পুলিশ কর্মকর্তাদের নাম মানুষের মুখে মুখে ছিল, যেমন কোহিনুর মিয়ার নাম আমরা শুনেছিলাম। আওয়ামী লীগ আমলে এমনটা হয়েছে। এবারের বাস্তবতা যদি আমরা দেখি, এবার সাধারণ জনগণের মূল লক্ষ্য ছিল পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তা জানেন গোয়েন্দাদের কাজের ধরন, সে কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা। পুলিশের সাবেক বর্তমান অন্তত 26 ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে পরিদর্শক পদের কর্মকর্তারা রয়েছেন। তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র বলেছে, পুলিশ সদর দপ্তরের কনফিডেন্সিয়াল শাখা থেকে সাবেক বর্তমান এই 26 জনকে গ্রেপ্তারের জন্য মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1 থেকে 3 ধাপে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি চেয়ে করা আবেদনে গ্রেপ্তারের কারণও ব্যাখ্যা করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সাবেক বর্তমান এই 26 কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগের মামলা হয়েছে। সূত্রগুলো জানায়, তারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছেন এবং অথবা তার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত। তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকি কর্মকর্তারা আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন বলেও শোনা যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিভিন্ন মামলায় আসামি হিসেবে নাম না থাকায় বিগত সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের সিদ্ধান্ত রয়েছে। খুঁজে না পাওয়ায় অনেকে গ্রেপ্তার করা যাচ্ছে না। গ্রেপ্তারের অনুমতির তালিকায় নাম থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে আছেন। তার দাবি, কিসের ভিত্তিতে আমাকে গ্রেপ্তারের অনুমতি নেওয়া হয়েছে তা বুঝতে পারছি না। বড় ঘটনার সময় কোনো একটি এলাকায় কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বে থাকেন, সেখানে সব দায় শুধু একজনের উপর চাপানো ঠিক নয়। এই 26 জন ছাড়াও বিগত সময়ে প্রভাবশালী এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠা আরও কর্মকর্তার নাম তালিকায় রয়েছে। তাদেরও গ্রেপ্তারের জন্য ধাপে ধাপে অনুমতি নেওয়া হবে। কাউকে কাউকে আগে আটক করে পরে গ্রেপ্তারের অনুমতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদরের সূত্র জানিয়েছে। যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেপ্তারের অনুমতি রয়েছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে। হত্যা মামলায় পুলিশ কর্মকর্তাদের আসামি করা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, আইন সবার জন্য সমান। আইন অনুযায়ী খুন সহ যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যদি কারো সংশ্লিষ্টতা থাকে, সেক্ষেত্রে তারা আসামি হতেই পারেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র, গুলি, লুট করা হয়। এসব ঘটনায় নিহত হন পুলিশের 46 সদস্য। 5ই আগস্টের পর আওয়ামী আবারও ব্যর্থ হয়েছে, বললেন মঈন খান। 5ই আগস্টের পর ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তারা এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে 10-20 বছর আগে ভুয়া ছবি, ফেসবুক, গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে দেখাতে চেয়েছিল যে 5ই আগস্টের পর বাংলাদেশে আবার কোন একটি বিশেষ ধর্মাবলম্বীদের উপরে জুলুম হচ্ছে। বাস্তবতা হচ্ছে তারা পুনরায় ব্যর্থ হয়েছে। মঈন খান বলেন, গত 15 বছরে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মৌলবাদী প্রমাণ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশকে একটি আইএস ও আফগানিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছে। সাজানো নাটকের মাধ্যমে পশ্চিমা বিশ্বের সামনে তার উপস্থাপনের চেষ্টা করেছে তারা। আমি যখন বলেছিলাম এমন জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না, সেই সরকার পারে নাই। আর পারে নাই বলে 5ই আগস্ট ওই সরকারের নেতাকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের পিছনে যে মূল চালিকা শক্তি সেটি ছিল বিএনপির। আর রাজনৈতিক যে বিশ্বাস, সেটা আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি। উনি বলেছিলেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ডক্টর মঈন বলেন, ধর্মীয় বিভেদ বিএনপি কখনো করে না, যার যার ধর্ম সে পালন করে। আর জাতীয়তাবাদী ওলামা দল প্রমাণ করেছে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। আশুলিয়ায় নিহত শ্রমিকের পরিবার পাবে 13 লাখ টাকা, বলছেন শ্রম উপদেষ্টা। শিল্পাঞ্চল আশুলিয়ায় সহিংসতার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে শ্রমিক প্রাণ হারিয়েছেন তার পরিবারের জন্য 13 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আশুলিয়া গার্মেন্টস কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু প্রথম থেকে দেখে আসছি সুনির্দিষ্ট কিছু মানুষ উস্কানি দিয়ে আসছে। গতকালও যে ঘটনা ঘটেছে সেটার মূল ঘটনা সবার জানা দরকার। একজন শ্রমিক
সেখানে নিহত হয়েছেন। আমরা দুঃখিত। আমাদের তরফ থেকে এরই মধ্যে তার পরিবারের জন্য 13 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্রম উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ তাদের উপর হামলা চালিয়েছে শ্রমিকরা। তখনও আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারী গুলি ছুড়েছিল প্রথম। সেখান থেকে গোলাগুলি সূত্রপাত হয়। দুঃখজনকভাবে সেখানে আমাদের একজন শ্রমিক নিহত হন, আরো 7 জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীরও 13 সদস্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, আমরা এই পরিস্থিতি কখনো চাই না। শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। আশুলিয়ায় এতদিন ধরে আন্দোলন চলছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মধ্যস্থতাকারীরা ভূমিকা রেখে এসেছে। মালিকদের সঙ্গে কথা বলে কিভাবে বেতন আদায় করা যায় তারা সে চেষ্টা করছে। সেনাবাহিনীও একই কাজ করেছে। 24শে সেপ্টেম্বর শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, যদি শ্রমিকদের বেতন না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে আজ আলোচনা হয়েছে। যেসব কোম্পানির মালিক দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।